আসসালামু আলাইকুম। বায়োলজি স্কুলে সবাইকে স্বাগতম। আমাদের আজকের টপিক হলো মধ্যগহ্বরে ও পাকস্থলীতে খাদ্য পরিপাক। মধ্যগহ্বরে ও পাকস্থলীতে খাদ্য পরিপাক সম্পর্কে জানার আগে আমাদের প্রথমেই জানতে হবে পরিপাক কি। পরিপাক হচ্ছে একটা রাসায়নিক প্রক্রিয়া যার মাধ্যমে জটিল খাদ্যবস্তু হরমোনের প্রভাবে ও এনজাইমের সাহায্যে ভেঙে দেহকোষের গ্রহণযোগ্য হয়ে ওঠে, সেটাই হচ্ছে পরিপাক। খাদ্যবস্তু সাধারণত দুইভাবে পরিপাক হয়ে থাকে, যান্ত্রিক পরিপাক ও রাসায়নিক পরিপাক। যান্ত্রিক পরিপাকের সময় খাদ্যবস্তু জীবাণু ও গলাদাকরণের মাধ্যমে পৌষ্টিক নালী অতিক্রমের সময় ক্ষুদ্র টুকরায় পরিণত হয়। যান্ত্রিক পরিপাকের পরের ধাপই হচ্ছে রাসায়নিক পরিপাক। যান্ত্রিক পরিপাকের পর খাদ্যবস্তু মুখ, পাকস্থলী ও অন্ত্রে এসিড, ক্ষার ও এনজাইমের সাহায্যে দেহকোষের গ্রহণোপযোগী উপাদানে পরিণত হয়। এখন আমরা জানব মুখগহ্বরে কিভাবে খাদ্যবস্তু পরিপাক হয়ে থাকে। মুখগহ্বরে খাদ্যবস্তু দুইভাবে পরিপাক হয়ে থাকে, যান্ত্রিক পরিপাক ও রাসায়নিক পরিপাক। মুখগহ্বরে যান্ত্রিক পরিপাক লালা, দাঁত ও জিহ্বার সাহায্যে সম্পন্ন হয়ে থাকে। খাদ্যমণ্ড একেবারে নিষ্পেষিত হয়ে নরম খাদ্যমণ্ডে পরিণত হয়। কোমল তালু খাদ্যবস্তুকে নাসা ছিদ্র পথে প্রবেশে বাধা দেয়। আল জিহ্বা খাদ্যবস্তুকে শ্বাসনালীতে প্রবেশে বাধা দেয়। এখন আমরা জানব মুখগহ্বরে রাসায়নিক পরিপাক কিভাবে হয়ে থাকে। মুখগহ্বরে শুধুমাত্র শর্করা পরিপাকের জন্য এনজাইম থাকে, আমিষ ও স্নেহ পরিপাকের কোনো এনজাইম থাকে না। এখন জানব মুখগহ্বরে শর্করা পরিপাক কিভাবে হয়ে থাকে। মুখগহ্বরে শর্করা পরিপাকের জন্য টায়ালিন ও মল্টেজ নামক শর্করা বিশ্লেষী এনজাইম থাকে, যা লালা গ্রন্থি থেকে নিঃসৃত হয়। মুখগহ্বরে জটিল শর্করা টায়ালিন এনজাইমের সাহায্যে মল্টোজে পরিণত হয় এবং মল্টেজ নামক এনজাইমের সাহায্যে গ্লুকোজে পরিণত হয়। এখন আমরা আরেকটা ইনফরমেশন জানব। টায়ালিনের অপর নাম হচ্ছে স্যালিভারি আলফা অ্যামাইলেজ। এখন আমরা জানব পাকস্থলীতে খাদ্য পরিপাক। পাকস্থলীতে খাদ্য পরিপাক জানার আগে পাকস্থলীর গঠন সম্পর্কে আমাদের একটু জানতে হবে। পাকস্থলী হচ্ছে থলের মতো একটা অংশ এবং পাকস্থলীর প্রথম অংশটা হচ্ছে এসোফেগাস বা অন্ননালী, এবং অন্ননালীটা যে জায়গায় উন্মুক্ত হয় সেই অংশটার নাম হচ্ছে কার্ডিয়া। পাকস্থলীর ডান দিকে অংশটার নাম হচ্ছে লেজার কার্ভিটাস এবং বাম দিকের অংশটার নাম হচ্ছে গ্রেটা কার্ভিটাস। পাকস্থলীর যে অংশটা ডিউডেনামের উন্মুক্ত হয় সেই অংশটার নাম হচ্ছে পাইলোরাস, এবং পাকস্থলীর একটা স্তর সম্পর্কে দেওয়া আছে, এটা হচ্ছে মিউকাস। নিচের চিত্রে আমাদের দেওয়া আছে পাকস্থলীর চারটা স্তর সম্পর্কে: মিউকাস, সাবমিউকোসাল, মাস্কিউলার, সেরাস। এখন আমরা জানব পাকস্থলীতে কিভাবে যান্ত্রিক পরিপাক হয়ে থাকে। মুখ থেকে খাদ্য অন্ননালী পথে পাকস্থলীতে এসে 2 থেকে 6 ঘন্টা অবস্থান করে। হাইড্রোক্লোরিক নামক অ্যাসিড ক্ষরিত হয়ে ব্যাকটেরিয়াকে ধ্বংস করে থাকে। পেশি স্তর পাকস্থলী প্রাচীর নানা দিকে সঞ্চালিত হয়ে মুখগহ্বর থেকে আসা অর্ধচূর্ণ খাদ্যকে পিষে পেস্টে পরিণত করে। গ্যাস্ট্রিক জুস ক্ষরিত হয়ে পাকস্থলীর যান্ত্রিক চাপে পিষ্ট খাদ্যের সঙ্গে মিশে ঘন স্যুপের মতো মিশ্রণে পরিণত হয়, এবং ঘন স্যুপের মতো এই মিশ্রণটাকে বলা হয় কাইম বা পাকমণ্ড। এখন আমরা জানব পাকস্থলীতে কিভাবে রাসায়নিক পরিপাক হয়ে থাকে। আমরা সাধারণত জানি পাকস্থলীর প্রাচীর হচ্ছে পেশিবহুল এবং গ্যাস্ট্রিক
গ্রন্থি সমৃদ্ধ। গ্যাস্ট্রিক গ্রন্থি 4 ধরনের কোষ দিয়ে গঠিত। গ্যাস্ট্রিক গ্রন্থির ক্ষরণকে গ্যাস্ট্রিক জুস বলা হয়। গ্যাস্ট্রিক জুসে পানির পরিমাণ 99.45%। পাকস্থলীতে শর্করা বিশ্লেষী কোনো এনজাইম থাকে না। এখন আমরা জানব পাকস্থলীতে কিভাবে আমিষ পরিপাক হয়ে থাকে। আমিষ এবং পানি পেপসিন নামক এনজাইমের সাহায্যে প্রোটিউজ ও পেপটুনে পরিণত হয়। কেসিন এবং পানি রেনিন নামক এনজাইমের সাহায্যে প্যারাকেসিনে পরিণত হয়। প্যারাকেসিন পেপসিন নামক এনজাইমের সাহায্যে পেপটুনে পরিণত হয়। এখন আমরা জানব পাকস্থলীতে কিভাবে লিপিড পরিপাক হয়ে থাকে। লিপিড গ্যাস্ট্রিক লাইপেজ নামক এনজাইমের সাহায্যে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিণত হয়। আমাদের আজকের টপিক এই পর্যন্তই। ধন্যবাদ।